থানার অন্তর্গত উত্তর রহিমপুর নামে একটি ছোট গ্রাম থেকে এসেছি। আমি 2014 সালে মাধ্যমিক পাশ করেছি, 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার বাসনা নিয়ে 2016 থেকে 2018 শিক্ষাবর্ষে নর্থ মালদা টিচার এডুকেশন কলেজ থেকে আমার ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করি। 2021 সালে বাংলা বিষয় নিয়ে স্নাতক পাশ করি ও 2023 সালে সেই একই বিষয় নিয়ে স্নাতকোত্তর পাশ করি। পড়াশোনার পাশাপাশি আমার কবিতা আবৃত্তি পাঠ করতে খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো কথা স্যার। আপনাকে একটাই প্রশ্ন আমার, সেটা হচ্ছে এটাতে আমি দেখবো যে আপনার কমিউনিকেশন স্কিলের লেভেলটা কি আছে, ঠিক আছে? আপনাকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র আপনি 2 মিনিট বলবেন। 2 মিনিট আপনি পশ্চিমবঙ্গ। সময় নেন, 2 মিনিট আপনি সময় নেন, কিন্তু আপনাকে 2 মিনিট বলতে লাগবে। স্যার আমি শুরু করছি। মোটামুটি আছে। আচ্ছা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের আমাদের 23টি জেলা রয়েছে। আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্যই রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। সত্যি এটা ভীষণ আমার সৌভাগ্য বলে মনে হয় একজন পশ্চিমবাসী হিসাবে, যে আমাদের 23টা জেলা, 23টি জেলাতেই কিছু না কিছু আমাদের বৈচিত্র্য রয়েছে। আমার এই মুহূর্তে যে সমস্ত বৈচিত্র্যগুলো মনে আসছে আমি একটু সেগুলো বলবার চেষ্টা করি। আমি সবার প্রথমেই বলবো আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে যেটা গর্বের জায়গা সেটা হলো সুন্দরবন বায়োস্ফিয়ার, যেখানে যেই নামটি সুন্দরবন করার অন্যতম কারণ হলো সেখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ রয়েছে, সেই জন্য সেই আহ বনটির নাম সুন্দরবন নাম দেওয়া হয়েছে। সেই বনে উল্লেখযোগ্য দেখার বিষয় বলতে আমরা যদি ভ্রমণ করতে যাই তাহলে আমরা দেখতে পারবো রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, প্রচুর সুন্দরী গাছ এবং সুন্দরবনের মধ্যে বিভিন্ন রকমের নদীও দেখা যায় যা আমাদের মনকে আকর্ষিত করে। আমার বাড়ি মালদা জেলায়। মালদা জেলায় আমাদের একটি উল্লেখযোগ্য দর্শনীয় অরণ্য হলো আদিনা ডিয়ার পার্ক। এখানে আমরা দেখতে পাবো নীলগাই, আদিনার হরিণ, এগুলো আমাদের মনকে অনায়াসে আকর্ষিত করে তুলবে। আমার পার্শ্ববর্তী জেলা হলো উত্তর দিনাজপুর। দিনাজপুরের কুলিক ফরেস্ট, যেটা বিভিন্ন জায়গা থেকে লোকজন সেখানটায় আসে এবং পিকনিক উৎসবে মেতে ওঠে। তাছাড়াও কুলিক ফরেস্টে কিছু দেখার বিষয় রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের টুরিস্ট প্লেস, যেমন দার্জিলিং রয়েছে, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে একটু ভেতরে আমরা গেলে সিকিম দেখতে পাবো, যেটাও পর্যটনের একটা বিশেষ জায়গা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আহ শিলিগুড়ি প্রথমে আসে এবং শিলিগুড়ি হয়ে সিকিমে যায় বিভিন্ন পর্যটন মানে বিভিন্ন রকম উদ্ভিদ দেখবার জন্য। তাছাড়াও উম, আমাদের শিলিগুড়িতে রয়েছে চায়ের বাগান, যেটাও একটা অরণ্যের ব্যাস, উদাহরণ হিসাবে। স্টপ স্টপ স্টপ। ঠিক আছে, বলার ক্যাপাবিলিটি আছে আপনার মধ্যে, কোনো অসুবিধা নেই, বলার ক্যাপাবিলিটি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার আরেকটুখানি সিঙ্ক্রোনাইজ হতে হবে। কেন আমি বলে দিচ্ছি, 1 2 3 4 পয়েন্ট করে বলবেন, হ্যাঁ? তোমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরে চলে যাও, ঠিক আছে, তাহলে তুমি ভূস্বর্গ কাশ্মীরের মতো তুমি অত সুন্দর অ্যাটমসফিয়ার না পেলেও তুমি কিন্তু ওরকম একটা অ্যাটমসফিয়ার পাবে উত্তরের দিকে গেলে। তুমি দার্জিলিং যাও, আছে। আবার তুমি যদি সমুদ্র চাও না, সমুদ্র পাহাড়, তাহলেও কিন্তু সেটাও পশ্চিমবঙ্গে পেয়ে যাবে। দু একটা নাম, অযোধ্যা পাহাড়, পুরুলিয়া, ঠিক আছে। হ্যাঁ। এই যে জিনিসগুলো না, এইগুলো মানে কি বলেন তো স্যার, এই যে 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 জিনিসগুলো একটু স্ট্রাইক করে না, সেই জিনিসগুলো বলতে হবে। আচ্ছা, আপনি যে কটা পর্যটন কেন্দ্র বলেন অবশ্যই ভালো, কিন্তু এমন এমন কয়েকটা তার মধ্যে কথা বলতে হবে না যেটা তাদের মাথায় স্ট্রাইক করে। যেমন আমি বলি, যদি তোমরা মুর্শিদাবাদে যাও, তাহলে সেখানে তুমি দেখতে পারবে হাজারদুয়ারি। হুম। হাজারদুয়ারি, এবার আমি আমি আপনাকে বলেছি 2 মিনিট। হাজারদুয়ারি, জানো এর বিশেষত্ব? এর বিশেষত্ব হচ্ছে হাজারখানা দরজা আছে। তবে এখন এটা হাজারখানা দরজা খোলে না, ধ্বংসাবশেষ হয়নি পুরোটা, কিন্তু এখনো এটা এক্সিস্ট করে। যদি একবার কোনোদিন তুমি সময় পাও না, তুমি দেখে আসবে অ্যাকচুয়াল রাজা বা নবাব কিরকম বিল্ডিং এ থাকে, কিরকম তার আসবাবপত্র হয়, কিরকম তার অ্যামিনেশনস গুলো হয়, অস্ত্রশস্ত্র।
আর তুমি জ্যাকেট দেখবে না, গন্ডারের চামড়ার জ্যাকেট, সেই জ্যাকেটটা তারা গায়ে দিত। আগে ধাতুর প্রয়োগ ছিল না, যেগুলো বুলেট প্রুফ জ্যাকেট হয় না, ওই ব্যবহার হতো না। গন্ডারের চামড়া, গন্ডারের চামড়ার জ্যাকেট তুমি দেখবে। দেখেন স্যার, আপনারই যেতে ইচ্ছা করছে। স্যার আমি হাজারদুয়ারি গেছি। মিলছে কিনা? হাজারদুয়ারি গেছি। আচ্ছা আপনি বলেন, আপনার সমুদ্র ভালো লাগে, পাহাড় ভালো লাগে, না বরফ ভালো লাগে, বলেন। স্যার আমার তো সমুদ্র ভালো লাগে, কিন্তু পাহাড়ে গেছি, সমুদ্রে আমার যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে। তো সমুদ্র, তুমি যে মানে মজাটা, যে ফিলিংসটা তুমি উড়িষ্যার পুরীতে গিয়ে পাবে না, সেটাও পশ্চিমবঙ্গে হয়েছে এখন। অত উচ্চতার নয়, কিন্তু কম উচ্চতার, পারলে গিয়ে দেখে আসো। দেখেছো দীঘায় মন্দির, পুরীর মন্দির? না স্যার। আর এগুলো এক্সপিরিয়েন্স থেকে মানে ওদের একটা গ্যাদার করে দিতে হবে। আরে অ্যাকচুয়াল কি বলেন তো, আমরা টিচার তো অ্যাকচুয়াল তো বাচ্চাদেরই পড়াই। এবার হুম। বাচ্চাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা কোনটা না, সেটার মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। বুঝতে পেরেছেন? এই যে তোমরা জানো কলকাতা আনন্দ নগরী, জানো কলকাতায় রাত বলে কোনো বস্তু নেই। তুমি রাতে যাবে, তুমি সকালবেলা এসছো না রাত্রিবেলা এসছো বুঝতে পারবে না। কত ধরনের ক্লাব, কত ধরনের এন্টারটেনমেন্টের জায়গা, কত ধরনের পার্ক। তোমরা যদি মিলেনিয়াম পার্কে যাও একদিনে শেষ করতে পারবে না। সরি, ইকো পার্কে যদি যাও তাহলে তুমি একদিনে ঘুরে শেষ করতে পারবে না, এত বড় পার্কটা। তো চিন্তা করতে পারছো, তোমরা তো মেলায় গেছো, তোমাদের গ্রামে যে মেলা হয়, সেই মেলায় হয়তো খুব বেশি হলে 100 মিটারের মধ্যেই সব দোকান পাওয়া যায়। আর তুমি হুম। একটা গোটা পার্ক একদিনে হেঁটে ঘুরে দেখতে পারবা না। হ্যাঁ সাতটা ওটা স্যার হয়েছে তো, সাতটা পারছি। অষ্টম আশ্চর্য, অষ্টম আশ্চর্য, এই যে 8টা আশ্চর্য এক জায়গায় আছে এই ইকো পার্কে, গিয়ে দেখে আসো। তোমাকে সারা পৃথিবীতে যেতে লাগবে না। তুমি আমাদের এই পশ্চিমবঙ্গটা একটু ভ্রমণ করো, দেখো সারা পৃথিবীর মজা তুমি এখানে পেয়ে যাবে। একটু অ্যাটেনশনটা গ্রিপ করতে হবে, বুঝলেন তো? এই যে আমি আপনাকে টাইম দিচ্ছি না, আপনি বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, আমি ইন্টারেস্ট পাচ্ছি না তো। আমাকে ফিল আচ্ছা। করাতে হবে ওই জায়গাটার ফিলিংস। বুঝতে পেরেছেন? বুঝতে- হুম। সমুদ্রের পাড়ে গেলে না, বুঝলে, ওখানে গেলে না তোমাকে ডাবের জল দেয়, মানে ডাবের জল পাওয়া যায়, কিনে খেতে হয়, কিন্তু সেই মজা। আর ওখানে সি বাথ, সি বাথ তো তুমি বলোই না। সূর্যের আলো গায়ে পড়বে এই শীতকালে, ঠিক আছে, তার একটা মজা, একটা অনুভূতি আলাদা। তুমি গোয়ায় যে আনন্দগুলো পাও না, না সেটা তুমি দীঘায় পেয়ে যাবে। এখন হয়েছে সেগুলো, স্কুপা ড্রাইভিং ফাইভিং সব আছে। আপনি যেটা আপনার লাগবে, আমার ইন্টারেস্টটা গ্রো করতে হবে। বুঝতে পেরেছেন? বাচ্চারা আপনার কাছ থেকে জানতে চায়, দেখবেন বাচ্চাদের না কোশ্চেন শেষ হয় না। স্যার এটা কেন, ওটা কেন, আপনি এভাবে করেন না কেন, এইভাবে করেন কেন, আমি এইভাবে শিখেছি। কোশ্চেন শেষ হবে না ওদের সাথে আপনার। ঠিক আছে? তা সুতরাং ব্যাপারগুলো কি মানে আমি মেইন যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে এনগেজমেন্ট, স্টুডেন্ট এনগেজমেন্ট, এইটা লাগবে। স্টুডেন্ট এনগেজমেন্ট আর টিএলএম, এই দুটোতেই ডেমোতে নাম্বার পাওয়া যায়। স্টুডেন্টকে হ্যাঁ স্যার কতটা বুঝতে। আপনি এনগেজ করতে পারছেন, যে দেখেন কেন এনগেজ করানোটা। তো আপনি যদি স্টুডেন্টকে এনগেজ না করতে পারেন না, ওই দেখবেন পিছনের বেঞ্চে 90টা ছেলের মধ্যে দুটো ছেলে মারামারি করছে, হাত ফাটিয়ে মাথা ফাটিয়ে চলে এসছে। আরে হ্যাঁ, বাবা ওদিন প্লিজ। টিএলএম তো ওদিন বুঝতে পারলাম, তো আমি আবার ওটা ভালো করে আমি কিভাবে দেখাবো, তার ওটা কাল্পনিক এখন বোঝা। কাল্পনিক কাল্পনিক, আপনি তো নৌকা, আপনি তো নাচছেন রীতিমতো, তা নৌকাটা দেখিয়ে দেবেন। আচ্ছা আমি বুঝতে পেরেছি, বোঝানোর সময় এই যে দেখো তোমাদের জন্য একটা নৌকা বানিয়েছে, এভাবে বলবো হুম, এই যে দেখো তোমার নৌকা বানিয়েছে, ভালো হয়েছে, এটা এরকম ভাবে কাগজের। নৌকা, এরকম ভাবে নৌকাটা দেখাতে হবে। হ্যাঁ, নৌকাটা কাল্পনিক যখন এইভাবে এইভাবে না, নৌকাটা দেখানোর তো আচ্ছা। ধরন আছে তো। আপনি কি বলবেন এইভাবে প্লেন যাচ্ছে, দেখো দেখো প্লেন যাচ্ছে, এইভাবে যাচ্ছে প্লেন, হ্যাঁ এরকম ভাবে। এইভাবে। হ্যাঁ, আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলেন। বলছিলাম যে যে বোর্ডে যে কাজ করা হচ্ছে আর কি, হুম। মানে বোর্ড ওয়ার্ক তো করছে, সেটা তো এক ধরনের টিএলএম ব্যবহার করা হচ্ছে। টিএলএম হচ্ছে, কিন্তু কি বলেন তো স্যার, মেন ব্যাপারটা হচ্ছে মানছি, কিন্তু বোর্ডটা তো সবসময়ের জন্য টিএলএম, সবার জন্যই টিএলএম। আপনি তাহলে বোর্ডটাকে উল্লেখ করাতে পারবেন ওখানে, বলেন, যে উল্লেখ করাতে পারবেন টিএলএম? আরে ওরা তো ওই একই বোর্ডে বাংলা দেখছে, একই বোর্ডে বিজ্ঞান দেখছে, একই বোর্ডে ভূগোল দেখছে, একই বোর্ডে ইতিহাস দেখছে, ওদের কাছে তো বোর্ডটা সেমই হয়ে গেল। সবার ক্ষেত্রে তো যদি আচ্ছা আপনি তাহলে, বলেন টিএলএম হিসেবে পুস্তক, তাহলে সবার কাছেই তো আছে, এক্সট্রা কি আছে? আমি কিছু ইন্টারাক্টিভ শিখতে পারবো, এরকম কিছু বলতে হবে। তাহলে আর্টিফিশিয়াল কিছু একটা বলতে হবে যেন ও হ্যাঁ, আলাদা কিছু আর্টিফিশিয়ালি হয়। বলতে হবে, আর আপনাকে কাল্পনিকই দেখাতে হবে। এরকম না আপনাকে হুম। বাড়িতে লরি করে নিয়ে যেতে হবে টিএলএম, কিচ্ছু করতে হবে তা না, ঠিক। কাল্পনিক কন্টেন্টে, কাল্পনিক প্লেন দেখাবেন এরকম,
নৌকা দেখাবেন এরকম ব্যাস। আপনাকে নাটক করতেই ওখানে ডাকা হচ্ছে, এটা শোনেন, ঠিক আছে? আপনি একটা নাটক করবেন 2.5 মিনিটের, তাতে 40,000 টাকা মাসে, আর আপ টু মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবে ও। বোঝেন জিনিসটা? তাই এটা এরকম হবে না। মানছি তো, আপনি কি ইন্টারভিউতে যাবেন, আপনাকে নাম বলেই ছেড়ে দেবে, মানছি তো, তাতে আপনি চাকরিও পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, এখন আপনি চিন্তা না করে থাকতে পারবেন? না। যদি যদি এরকম না হয়, এই যদি আমার নাম জিজ্ঞেস করার পরে আর কিছু জিজ্ঞেস করে, তখন আমি কি করবো? আমি কি করছি, আমি স্যার কিছু একটা কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারবো না? এরকম কি হওয়া উচিত বলেন? আপনি একটা টিচার, আর আপনার কাছে একজন বাচ্চা মৌখিক পরীক্ষা দিতে এসছে, এই তোর নাম কি, যা 10-এ 10। আদর্শ শিক্ষক আমার আপনি? তো শারীরিক শিক্ষা সম্পর্কে ডেমো দিতে পারে, তাহলে আমি গুডটাক ব্যাড টাচটাই দেবো। অবশ্যই অবশ্যই, মারাত্মক লেভেলের ভালো হয়েছে। আপনি কোনো কোনো দেখেছেন কোনো টিচারকে 10-এ 10 দেয়? হ্যাঁ, 10-এ 10 দেয় কাদের, বা 10-এ 10 9 পর্যন্ত দেয়, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষায়। দেখবেন ফাইনাল পরীক্ষায় মাধ্যমিকে আপনি মৌখিকে 10-এ 10ই পেয়েছেন, ম্যাক্সিমাম ছেলেপিলে 10-এ 10ই পায়। ওখানে আর স্কুলে যতটা সম্ভব করে দেওয়া হয়, বাদ বাকিটা স্কুলের দায়িত্ব থাকে না। কিন্তু আপনি তো যখন একাডেমিক করাবেন, মানে প্রাইমারি স্কুল 1 to 5, তখন তো আপনাকে 10-এ 10-এর জন্য থেকে তো দুটো অ্যান্সার বার করতে হবে। ও যেটা পারে সেটাই দেবে, সেটাই জিজ্ঞেস করবেন। আপনি তো তাদেরকে 1 বছর পড়িয়েছেন, স্টুডেন্ট দেখে বুঝতে পারবেন না যে এই ছেলেটা আমার এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে কি পারবে না? এটা স্টুডেন্টের মুখ দেখে বলে দেখো, এ অ্যান্সার পারবে না। এবার দেখেন স্যার একটা জিনিস, আপনাকে এরকম প্রিপেয়ার করা, এটাও তো আমার একটা লেসন প্ল্যান। হ্যাঁ স্যার। তাহলে আপনাকে আমি এনগেজ করতে পারছি তো? একদম স্যার, পুরোপুরি। আমার তাহলে তো ডেমোটা হচ্ছিল, তো ডেমোটা প্রথম থেকে একদম ঘাটিয়া হচ্ছিল একদম। আমি তো ভুলগুলো ধরতেই পারছিলাম না। তাহলে আপনি বলেন না, এই আপনি আর এই ধানের ক্ষেত্রটা ঠিক হতে 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 আজকে এই জায়গাটায় এসছে। মানে ব্যাস। শুরুর দিকে যখন ঘাটিয়া স্যার একটা জিনিস মাথায় রাখেন স্যার, আপনার ফার্স্ট প্রোডাক্ট আপনার ফাইনাল প্রোডাক্ট না, তাই কি? না। তাহলে তা সুতরাং প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে না, রোজ ডেভেলপ হচ্ছে, এআই রোজ ডেভেলপ হচ্ছে। কোন লেভেলে হয়ে গেছে, আপনার আইডিয়ার বাইরে চলে যাবে, আস্তে আস্তে মানুষের সিদ্ধান্ত নেওয়ার বাইরে চলে যাবে। কিন্তু স্যার আমি একটা কথা বলি, আপনার সাজেশন স্যার, মানে আমি, মানে আমার মন ছুঁয়ে যাচ্ছে। মানে আমি বুঝতে পারছি হয়তো 2-1 দিন লেট হয়ে যাচ্ছে, এই টিএলএম এর ব্যাপারটা একটু হয়তো লেট হয়ে গেল বুঝতে। মানে বুঝছি, আমার ভাবছি কোন কি বললো স্যার, ওই আজকে বোঝা হয়ে গেছে। মানে জাস্ট যে কোনো টপিক দেবে, এবার আমি ওই টপিকটা একটু মনে করে নেবো, ভাববো যে এটা টিএলএম হতে পারে, ওটা হ্যাঁ, যে দেখো যদি হয় পুতুল দেখো তো ব্যাস তোমাদের জন্য নিয়ে এসেছি, এই ব্যাস। নৌকা, এই দেখো নৌকা। মানে ওই 5 মিনিটের মধ্যে যত পারবো জিনিসগুলোকে দেখানোর চেষ্টা, 5টা স্থির। আমি বলে দিই, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে দুটো কাজ করতে হবে। একটা কাল্পনিক টিএলএম, আর 2 হচ্ছে স্টুডেন্টকে এনগেজ করা, ব্যাস। ওরা যাতে মারামারি না করে। আপনি কতটা শেখাবেন বা আমাদের একাডেমিক কারিকুলামে কতটা আছে সেটা আমরা সবাই জানি, ওটা পড়েই আমরা আজকে টিচার, ঠিক আছে? তা সুতরাং এইটুকুই লাগবে। আর ঠিক আছে। আপনি যখন ইন্ট্রোডাকশন দেবেন, তার মধ্যে একটা কথা জুড়বেন, কেন আপনি এখানে এসেছেন, আপনি এই ওই 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 সেই শুনলাম তো, কেন এসেছেন এখানে, এই এই জায়গাটা উল্লেখ করতে হবে, আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি। এইটুকুই হচ্ছে। এবার বলেন, আপনার কোনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নেই, কালকে আবার এসে ডেমোটাই ফাইনাল দিয়ে দেবো, আজকে একটু। আচ্ছা, তা ইন্টারভিউতে বলেন কিছুই পড়েননি, পড়াশোনা কখন শুরু করবেন কবে, আর শেষ করবেন কবে?